দিন বিরতির পর আজ আবার বসছে জাতীয় সংসদের অধিবেশন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেবে বিরোধী দল। কাল থেকে শুরু সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বাংলাদেশের বাণিজ্য নির্ভরতা বাড়ছে ভারত সহ আসিয়ান দেশগুলোর উপর। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে জ্বালানিবাহী জাহাজ ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। জ্বালানি নিরাপত্তার ইতিবাচক দেখছেন সংশ্লিষ্টরা। ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে এখনো সময় আসেনি, বললেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান। এবং ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। মিরপুরে খেলা শুরু হবে দুপুর 2:15টায়। 2 দিনের বিরতি দিয়ে আজ আবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সকাল 11টায় অধিবেশন শুরু হবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার শুরু হয় নতুন সংসদের অধিবেশন। আওয়ামী লীগের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে ওয়াকআউট বিরোধী দল জামায়াত ইসলামী ও তাদের জোটসঙ্গীরা। আজ সেই ভাষণের ওপর যে ধন্যবাদ প্রস্তাব আনা হবে তার ওপর সাধারণ আলোচনায় অংশ নেবে জামায়াত। প্রথম দিনেই বিরোধী দল থেকে 5 জন সদস্য বক্তব্য রাখবেন বলে জানা গেছে। এদিকে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের মোট 50 ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল 3টায় অধিবেশন শুরু হবে এবং 30শে এপ্রিল প্রথম অধিবেশন শেষ হবে বলে সিদ্ধান্ত হয়। 2 দিনের বিরতি দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আজ আবার বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। আঞ্জাম, এখন পর্যন্ত কারা উপস্থিত হয়েছেন, কি বলছেন তারা, জানাবেন? জি শ্রাবন্তী, আপনি জানেন যে দ্বিতীয় দিনের মতো আজ বেলা 11টায় শুরু হবে জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং ইতিমধ্যে কিন্তু সরকারি দলের বেশ কয়েকজন এমপিকে আমরা ঢুকতে দেখেছি এবং কিছুক্ষণ আগে তথ্যমন্ত্রী সংসদে প্রবেশ করলেন। এছাড়া বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কিন্তু আগেই ঢুকেছেন এবং বেশ কয়েকজন বিরোধী দলীয় এমপিকেও আমরা দেখেছি ঢুকতে। আমরা দেখছি যে এখনো কিন্তু অনেক এমপিরাই ঢুকছেন এই সংসদে। এছাড়া কিন্তু জামায়াত ইসলামের নায়েবে আমিরও ঢুকেছেন। তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতির ভাষণের ওপরে কিন্তু আলোচনায় অংশ নেবে বিরোধী দল। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ নিয়েও তিনি আলোচনা করেছেন। সেখানে কিন্তু সংসদে আলোচনা উপস্থাপন করা হবে এবং তারপরেই কিন্তু সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একটু শ্রাবন্তী জানিয়ে রাখতে চাই যে গত বৃহস্পতিবার যে নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে সেদিন কিন্তু প্রথম দিনের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর এই 2 দিন অর্থাৎ রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ। আজ যেই সংসদ সচিবালয় থেকে দিনের কর্মসূচি পাওয়া গেছে, কার্যসূচিতে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্ব রয়েছে। সেখানে কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যে প্রশ্ন এবং উত্তর পর্ব সেটি কিন্তু রাখা হয়েছে কার্যসূচিতে। এছাড়া কিন্তু জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আওতায় প্রাপ্ত নোটিশ সংগ্রহ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার কথাও রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যে সংসদে যারা আসছেন, যেসব এমপি মন্ত্রীরা আসছেন, তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সঙ্গে কয়েকজন কথা বলেছেন। তারা কিন্তু জানিয়েছেন যে এই সংসদ অধিবেশনের পরেই আমাদেরকে বিস্তারিত তুলে ধরবেন এবং এখানে এসে বক্তব্য দিবেন। শ্রাবন্তী। খালেক, আপনাকে ধন্যবাদ।
কাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে একটি খাল পুনর্খননের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে প্রায় 12.5 কিলোমিটার খাল খননের মধ্য দিয়ে এই এলাকার 1200 হেক্টর জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতাও দূর হবে। এতে হাসি ফুটছে কৃষক ও স্থানীয়দের মাঝে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে 54 জেলায় এই কর্মসূচি শুরু হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান 16 মার্চ দিনাজপুরের কাহালুরের বলরামপুর গ্রামের শাহপাড়া খালটি পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। কাহালুরের প্রায় 12.5 কিলোমিটার এই খাল পুনর্খননের মধ্য দিয়ে এলাকার 1200 হেক্টর জমির সেচের আওতায় আসবে। দূর হবে প্রায় 40 বর্গ কিলোমিটার এলাকার জলাবদ্ধতা। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, শুষ্ক মৌসুমে বর্ষার পানি পেতে এই খালের মুখে স্থাপন করা হবে রেগুলেটর। সারা বছর শুকনো মৌসুমের জন্য ওই পানিটা ব্যবহার করতে পারি। এই একই প্রকল্পের আওতায় 6 ভেন্ট রেগুলেটর নির্মাণ করা হবে, সাথে তার যতটুকু অ্যাপ্রোচ রোড সেটাও প্রতিরক্ষা কাজ আকারে করা হবে। এই প্রকল্পের আওতায় কাহালুরের রামচন্দ্রপুর ও মুকুন্দপুর ইউনিয়নের কৃষক সেচ সুবিধা পাবে, বাড়বে উৎপাদন। খালটা করলে আমাদের সুবিধা হবে, একটা মানে পানি থাকবে, ডাঙ্গা জমিলাতে পানি দেওয়ার সুবিধা হবে। ফসল পানি আনতে পারতাম না, অনেক ফসল পানি নষ্ট হয়ে যেত বন্যা হলে। পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ছিল না, আর এটা খনন করলে দ্রুত পানিটা নিষ্কাশন হবে। একই দিনে একই সঙ্গে আরো 53 জেলার মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে। নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা প্রার্থীরা যোগাযোগ বাড়িয়েছেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, সম্পর্ক জোরদার করছেন সারা দেশের কাউন্সিলরদের সঙ্গেও। সভাপতি ও সাধারণ সম্পাদক শীর্ষ 2 গুরুত্বপূর্ণ পদকে ঘিরে সংগঠনটির ভেতরেও চলছে নানা সমীকরণ। সবকিছু ঠিকঠাক থাকলে ঈদের পরেই ঘোষণা হতে পারে নতুন কমিটি। সরকার গঠনের পরই দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিএনপি। এরই অংশ হিসেবে 2024 সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্র সংগঠন ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনে শুরু হয়েছে তোড়জোড়। ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি সহ নানা কারণে সমালোচনায় ছাত্রদল। উপরন্ত শেষ হয়েছে রাকিব নাসিরের নেতৃত্বাধীন বর্তমান কমিটির মেয়াদ। সিলেকশনের পরিবর্তে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব চায় নেতাকর্মীরা। নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় আছেন খুরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, আমানুল্লাহ আমান, শ্যামল মালুম, এবিএম এজাজুল কবির রুহেল, মামুনুল ইসলাম জিসান। এ দৌড়ে আলোচনায় আরও আছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নিজেও। তারা বলছেন দলে সক্রিয়, পরীক্ষিত এবং ত্যাগীদের মূল্যায়ন করা হবে। ইতিবাচক রাজনীতিকে ধারণ করে বিশেষ করে শিক্ষার্থী বান্ধব গণতান্ত্রিক মুখী যে রাজনৈতিক ব্যবস্থা, শিক্ষার্থীদের মাঝে সেই রাজনৈতিক ব্যবস্থা ছড়িয়ে দেব। মিথ্যা ফটোকার্ডের বিরুদ্ধে যে রাজনীতি করতে হবে সেটা ছাত্রদলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বা সাধারণ শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষার ক্যাম্পাস সঠিকভাবে প্রতিফলিত হবে। ছাত্রলীগ যেভাবে সন্ত্রাস এবং নৈরাজ্যের সংস্কৃতির ছাত্র রাজনীতিতে কায়েম করেছিল, আমরা ক্যাম্পাসগুলোতে একটি শান্তি এবং সৌহার্দ্যের ছাত্র রাজনীতি নিশ্চিত করব। শিক্ষার্থী বান্ধব যেসব কর্মসূচি রয়েছে, তাদের যেসব অধিকার রয়েছে, অধিকার আদায়ের প্রশ্নে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 15.5 বছরের অধিক আমি সোচ্চার ছিলাম। এছাড়া মেডিকেল থেকে আলোচনায় আছে ডাক্তার আওয়াল। কমিটি গঠনের ধারাবাহিক প্রক্রিয়া, তবে যারা ট্রমাটাইজ, যারা সাধারণ শিক্ষার্থী, তাদেরকে আমরা যাতে রাজনীতিতে, যারা সকলকে রাজনীতি করতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু সবাইকে রাজনৈতিকভাবে সচেতন করা এটা আমাদের দায়িত্ব। সাধারণ সম্পাদক পদে সব থেকে বেশি আলোচনায় আছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ। এছাড়াও আছেন ফারুক হোসেন, গণেশ চন্দ্র রায় সাহস, নাহিদুজ্জামান শিপন, মিনহাজ আহমেদ প্রিন্স, তারিকুল ইসলাম তারেক এবং আবু হান্নান তালুকদার। মিছিলের সামনের সারি নেতৃবৃন্দের পাশাপাশি তার সকলের মতামতের ভিত্তিতে আগামীর যে ছাত্র রাজনীতি, যে ছাত্র দলের যে কমিটি আসবে সেটি পরিচালিত হবে। সংগঠনকে ঢেলে সাজানো, শিক্ষার্থীদের মাঝে ছাত্র দলের আস্থা বৃদ্ধি করা ভালো কাজের মাধ্যমে,
এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করা। সুপার 5-এর দৌড়ে পিছিয়ে নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। শিক্ষার্থীদের একটি প্রাণের দাবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি থেকে একজন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে নেতৃত্বে আনা হয়। ছাত্রদল নেতারা বলছেন, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং সুরক্ষা নিশ্চিতের রাজনীতি এখন সময়ের দাবি। ছাত্রদলের আগামী নেতৃত্ব সে পথে হাঁটতে অঙ্গীকারবদ্ধ। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশের বাণিজ্য নির্ভরতা বাড়ছে ভারত সহ আসিয়ান দেশগুলোর উপর। ব্যবসায়ীরা বলছেন, সমুদ্র আকাশপথে পণ্য আমদানি রপ্তানির হাব মধ্যপ্রাচ্যে হওয়ায় দেশের শিল্প খাতে যুদ্ধের প্রভাব পড়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে জাহাজ চলাচল ও বন্দর ব্যবহার সীমিত হওয়ায় সময় ও ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সরবরাহ চেইনে অনিশ্চয়তা। আর এসব সমস্যা থেকে উত্তরণে ব্যবসায়ীরা এখন নিরাপদ ও নিশ্চিত উৎস হিসেবে ভারত সহ আসিয়ান দেশগুলোর দিকে ঝুঁকছে। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের কাঁচামালের বড় একটি অংশ তুলা আসে লাতিন আমেরিকা, আফ্রিকা, আমেরিকার পাশাপাশি ভারত থেকেও। একইভাবে জ্বালানির বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। কিন্তু যুদ্ধের প্রেক্ষাপটে আমদানি রপ্তানির বৃহৎ হাব মধ্যপ্রাচ্য স্থবির হওয়ায় শিল্প খাতে প্রভাব পড়েছে। ঝুঁকি নিয়ে অনেকেই তাদের কার্গোগুলো মুভ করছে, সেক্ষেত্রে ভাড়া অনেক বেশি চাচ্ছে, অনেক ভাড়া বেড়ে গিয়েছে। লজিস্টিক্স এর পোর্ট যেহেতু লিমিটেড হয়ে গিয়েছে, পোর্টের হ্যান্ডেলিং কস্ট বেড়ে গিয়েছে, এবং অন্যদিকে হচ্ছে সময় কালক্ষেপণ হচ্ছে প্রচুর। আমরা দেখতে পাচ্ছি কখনো কোনো জাহাজ ছাড়ছে, কখনো কোনো জাহাজ ছাড়ছে না, কোনো ফ্লাইট উঠছে, কোনো ফ্লাইট উঠছে না। তো সবকিছু মিলিয়ে যে একটা টাইমের লস, এই টাইম কিন্তু কমোডিটির প্রাইসকে বাড়িয়ে দেয়। যুদ্ধ কতদিন চলবে সেটাও অনিশ্চিত। আবার এরই মধ্যে মধ্যপ্রাচ্যের তেলের অবকাঠামো সহ অর্থনীতি ক্ষতিগ্রস্ত। যুদ্ধ থেমে গেলেও এসব ক্ষত কাটিয়ে উঠে স্বাভাবিক হতে সময় লাগবে বলছেন গবেষকরা। তাদের আরো জ্বালানি আমদানি করতে হবে, তার কারণ এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ কখন থামে এবং আসলে এই তেল পরিশোধনাগার সেগুলো কবে ঠিক হয় এবং যে পোর্টগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেগুলা উঠে দাঁড়ালে তখন আমরা স্বাভাবিকভাবে আমদানি করতে পারবো এই জ্বালানি পণ্য। তো এই বাকি সময়টার জন্য আমরা আমাদের যদি আমদানি ভারত থেকে করি তাহলে ইমিডিয়েটলি আমরা পাবো। বিশ্ব সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার মুখে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আফ্রিকার সঙ্গে আমদানি রপ্তানিতে বাধার মুখে ব্যবসায়ীরা। এখন বিকল্প ও নিশ্চিত পথ হিসেবে ভারত সহ আসিয়ান দেশগুলোর সঙ্গে বাণিজ্য নির্ভরতা বৃদ্ধির কথাও বলা হচ্ছে। শুধু ভারত বললে হবে না, আমাদের এইদিকে আসিয়ান কান্ট্রিতে বা এশিয়া প্যাসিফিকে অন্য যে সকল রাষ্ট্র দেশগুলো আছে, যে যেটাতে ভালো করছে র ম্যাটেরিয়ালে, তাদের সবার সাথে কিন্তু আমাদের এই সুযোগ একটা ব্যবসা বৃদ্ধির বা ব্যবসায়িক রিলেশনটাকে আরো স্ট্রেংথেনিং করার, আরো শক্তিশালী করার একটা সুযোগ তৈরি হয়েছে। আমাদের সবচেয়ে বড় যে রপ্তানির জায়গা সেটা হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপিয়ান ইউনিয়ন। কিন্তু তাদের কাছে আমরা যে পণ্যগুলো রপ্তানি করি তো সেগুলোর যে কাঁচামাল, মধ্যবর্তী পণ্য বা মেশিনারি সেগুলো কিন্তু আসছে কিন্তু মূলত চীন থেকে এবং এরপরে ভারত থেকে। তো চীন এবং ভারতের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক সেটা তো সবচেয়ে বড় সম্পর্ক। তো সেটা তো আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে এবং সামনের দিনগুলো তো আরো বাড়াতে হবে, তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে অন্য জায়গাগুলো ভোলাটাইল হয়ে যাচ্ছে। এরই মধ্যে বাংলাদেশের কৃষি খাতে সংকট কাটাতে ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানো হচ্ছে। গবেষকরা বলছেন, ভারত ও চীন বাংলাদেশের কাঁচামালের বড় উৎস। যুদ্ধের অনিশ্চিত পরিস্থিতিতে দেশগুলোর সঙ্গে বাণিজ্য নির্ভরতা আরও বাড়বে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি চাহিদা মেটাতে মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক জ্বালানিবাহী জাহাজ ফিরছে চট্টগ্রাম বন্দরে। এ পর্যন্ত 23টি বড় জাহাজে এলএনজি, এলপিজি, অপরিশোধিত তেল নিয়ে দেশে ফিরেছে বা পথে রয়েছে। চট্টগ্রাম বন্দরে নিয়মিত জাহাজ আসা দেশের জ্বালানি নিরাপত্তার জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরে আসা 23টি জাহাজের মধ্যে 11টির জ্বালানি এরই মধ্যে খালাস হয়েছে। কার্যক্রম চলমান রয়েছে 60টির। চট্টগ্রাম বন্দরের জলসীমায় 2টি জাহাজ রবি ও মঙ্গলবার, আরও একটি জাহাজ এবং বেশ কয়েকটি চলতি সপ্তাহে পৌঁছানোর কথা রয়েছে। এসব জাহাজে ডিজেল সহ অন্যান্য জ্বালানি রয়েছে। কাতার থেকে আসছে এলএনজি, আর সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে আসছে গ্যাস অয়েল। এলএনজি ও এলপিজির মতো জ্বালানি সাশ্রয়ী গ্যাসের আমদানি বৃদ্ধি পাওয়ায় আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাসের সংকট অনেকটা লাঘব হতে পারে। জ্বালানি নিয়ে আসা জাহাজগুলো থেকে দ্রুত খালাসের জন্য সমন্বয় করা হচ্ছে জানান বন্দর কর্মকর্তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের যে সেন্ট্রাল মনিটরিং সেল রয়েছে সেই সেলের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। তাদের অনুরোধে যদি প্রয়োজন হয় আমরা
প্রাধিকারের ভিত্তিতে বার্থিং দেওয়ার চেষ্টা করছি। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প কারখানা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 25% কমাই দিয়েছিল আর কি সরবরাহ ভোক্তা পর্যায়ে, এখন সেটা আজকে থেকে 15% নামিয়ে এসছে। সুতরাং এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট দেবে। পথে থাকা 3টি জ্বালানিবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর সাথে সাথে সংকট নিরসনে দ্রুত খালাসের তাগিদ সবার। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ধীরে ধীরে কিছুটা কাটছে তেল সংকট। তেলের পাম্পগুলোতে এখনো গাড়ির লাইন থাকলেও কয়েকদিন আগের তুলনায় কম। এ বিষয়ে আরো জানাতে বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, পেট্রোল পাম্পের এই মুহূর্তে চিত্র কেমন দেখছেন? পাম্প কর্তৃপক্ষ কি বলছেন এবং তেলের পর্যাপ্ত মজুত রয়েছে কিনা সব মিলিয়ে জানাবেন। শ্রাবন্তী যেমনটা বলছিলেন, পাম্প কর্তৃপক্ষ বলছে বিষয়টি আসলে আজ থেকে তো রেশনিং পদ্ধতিটি বন্ধ হয়ে গিয়েছে। তবে আমরা বেশ কয়েকটি পাম্পের যারা মালিক রয়েছে, কর্তৃপক্ষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেহেতু সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না, তবে তারা এতটুকু জানিয়েছেন যে রেশনিং পদ্ধতি বন্ধ হলেও মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি তাদের কাছে পৌঁছে যায়, সেই প্রজ্ঞাপনটি কিন্তু এখনও আসেনি। যে কারণে রেশনিং পদ্ধতি বন্ধ হলেও তারা কিন্তু পূর্বের রীতি অনুযায়ী তেল দিচ্ছে। আর আগের যেই সংকটটি ছিল, অর্থাৎ আমার পেছনে যদি আমি দীর্ঘ লাইনটি দেখাই, যে আমরা একটা সময় দেখানোর চেষ্টা করেছিলাম বা দেখিয়েছিলাম যে বিশেষ করে আমি এই যে বিজয় সরণির কথাই বলি, 2-3 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে এই যেই সিরিয়ালটি ছিল, সেই সিরিয়ালটি মোটরসাইকেল থেকে শুরু করে বড় যে গাড়িগুলো, এগুলো কিন্তু জাহাঙ্গীর গেট হয়ে মহাখালী রেল গেট অনেক দূর অবধি চলে গিয়েছিল। তবে এই রেশনিং পদ্ধতি বন্ধ হওয়া পাশাপাশি তেলের মজুদ থাকা নিয়ে কিন্তু আসলে এই সংকটটি প্রায় অনেকটি কিন্তু কমার পর্যায়ে আছে। এবং গতদিন যে পরিমাণে আসলে যানজট ছিল বা এই তেলের লাইনটি ছিল, তার থেকে ধীরে ধীরে আরও কমতে শুরু করেছে। সব কিছু মিলে যদি বলি, এখন পর্যন্ত যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা তো আছেই প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা যাবত। তবে এর আগে যেই লাইনে দাঁড়ানোর পরও একটা অনিশ্চয়তা ছিল, তেল পাবে কি পাবে না, কিংবা রেশনিং পদ্ধতি যেটি চালু ছিল, যে যারা উবার কিংবা পাঠাও চালায় তাদের জন্য একটি নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হবে এবং বাইরে যারা 2 লিটার পাবে কিংবা সর্বোচ্চ 5 লিটার, সেই পদ্ধতিটি গতকাল বন্ধ হওয়ার পরে। তবে আজ আমরা বেশ কয়েকটি পাম্পের মালিকদের সঙ্গে কথা বলেছি, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছেন যে আসলে এই রেশনিং পদ্ধতিটি বন্ধ করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। তবে এই প্রত্যাহারের যেই আসলে বার্তাটি, সেই বার্তাটি কিন্তু এখনও এই প্রতিটি পাম্পের কাছে আসেনি। নির্দেশনা থাকলেও সেই প্রজ্ঞাপনটি তাদের কাছে আসেনি, বিধায় কিন্তু তারা আসলে সেইভাবে কিন্তু পূর্বের রীতি অনুযায়ী তারা তেল দিচ্ছে। এবং যারা বিশেষ করে মোটরসাইকেল আছে, বড় প্রাইভেট কার রয়েছে, বড় গাড়িগুলো রয়েছে, তারা সেই পূর্বের রীতি অনুযায়ী তেল নিচ্ছে। ভোগান্তির কথা যদি বলতে হয়, যারা তেল নিচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে। তবে আগে প্রথম অবস্থায় যেরকম আসলে দীর্ঘ লাইন কিংবা দীর্ঘ যেই সময় 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা অতিক্রম করে তারপরে তেল পেতে অনিশ্চয়তা সহ, তবে সেই বিষয়টি কিছুটা সংকটটা কমে এসেছে। এবং ধীরে ধীরে ঈদকে সামনে রেখে যারা গ্রাহকেরা রয়েছে তারা হয়তো বা এতটুকু নিশ্চিত হতে পারেন যে প্রতিটি পাম্পে গেলেই তারা কিন্তু এখন তেল পাবেন। এবং রেশনিং পদ্ধতির যেই প্রত্যাহার করা হয়েছে, সেই প্রত্যাহারের বার্তাটি কিন্তু আসলে তাদের কাছে আসলে প্রজ্ঞাপন আসলেই তারা কিন্তু ধীরে ধীরে এই পূর্বের রীতি ছেড়ে দিয়ে আগে যেরকম স্বাভাবিকভাবে তেলের যেই বিক্রিটি হতে, সেই বিক্রিটি তারা করতে পারবে। শ্রাবন্তী জানাচ্ছিলাম সর্বশেষ বিজয় সরণি তেল পাম্প থেকে। যদি পরবর্তী কোনো তথ্য পাই সেটা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দিব। হাসিব, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। আজ সকাল 11:30টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশের বাইরে নেওয়ার কথা রয়েছে। তার সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস ভাষণ তার সঙ্গে যাবেন। শুক্রবার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরপর থেকে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। গেল বৃহস্পতিবার ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ঈদ উল ফিতর ঘনিয়ে এলেও স্বস্তি নেই চট্টগ্রামের শিল্পাঞ্চলের হাজার হাজার শ্রমিকের মনে। বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তায় পড়েছে অর্ধশত তৈরি পোশাক কারখানা। 16টি প্রতিষ্ঠানের সংকট কাটলেও এখনও ঝুঁকিতে রয়েছে 50টি শিল্প প্রতিষ্ঠান।
রোজার প্রায় শেষ দিকে এসে যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত সাধারণ মানুষ, তখন চট্টগ্রামের অর্ধশত কারখানায় শ্রমিকদের চোখে অনিশ্চয়তার ছাপ। চট্টগ্রাম শিল্পাঞ্চলের 1676টি কারখানার মধ্যে 5টি ক্যাটাগরিতে 66টি কারখানায় বেতন বোনাস নিয়ে শঙ্কা ছিল, যদিও 16টি কারখানা এরই মধ্যে পাওনা পরিশোধ করেছে। তবে এখনও 50টি প্রতিষ্ঠানের ভাগ্য ঝুলে আছে অনিশ্চয়তার সুতোয়। শোচনীয় অবস্থা জেএমএস গার্মেন্টস, থিয়ানিল অ্যাপিয়ারেলস এবং মার্চ টেক্সটাইল সহ 6টি কারখানার, যেখানে কর্মরত প্রায় 6000 শ্রমিক। পর্যাপ্ত কাজের অর্ডার না থাকা, শিপমেন্ট জটিলতা আর ক্রেতার কাছ থেকে প্রাপ্য অর্থ না পাওয়ায় চরম আর্থিক সংকটে প্রতিষ্ঠানগুলো। ঈদুল ফিতর উপলক্ষে আপনার বেতন 17% মতো বেতন এখনো বাকি এবং 24.75% এখনো বোনাস বাকি। সর্বশেষ আমরা 66টা প্রতিষ্ঠানকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা বিবেচনা করছি। অসন্তোষ ঠেকাতে ও নির্দিষ্ট সময়ে বেতন বোনাস পরিশোধে মালিকপক্ষ ও শ্রমিকদের সাথে সমন্বয় করছে শিল্প পুলিশ ও বিজিএমইএ। আশা করা যায় যে এই ঈদে বেতন ভাতা সংক্রান্ত কোনো আনরেস্ট হবে না, কারণ এগুলো অলরেডি আমরা বিজিএমইএ, তারপরে চট্টগ্রাম বেবজা, তা সবাই মিলে, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে কিন্তু আমরা এগুলো মিনিমাইজ করে ফেলছি। এদিকে বিজেএমই নেতারা কিছু ছোট কারখানা সংকটে পড়েছে স্বীকার করে জানান, সরকার ঘোষিত 2500 কোটি টাকার বিশেষ প্রণোদনা পাওয়া গেলে শতভাগ বেতন বোনাস নিশ্চিত করা যাবে। ঈদের সময় বোনাস এবং বেতন দুটোটা একসাথে দিতে হয়। তবে আশা করি এইবার সরকার কর্তৃক আমরা যে লোনটা পেয়েছি ওটা পাওয়ার কারণে কিন্তু আমরা এইবার একটু স্বস্তিতে আছি এবং এটার মাধ্যমে আমরা মোটামুটি শতভাগ আমরা বেতন বোনাস দিতে পারবো এবং যে সংখ্যাটা ছিল সেটা মোটামুটি আশা করি আগামী 2-1 দিনের মধ্যে আমরা কাটিয়ে উঠতে পারবো। চট্টগ্রামে সংকটে থাকা 50টি কারখানায় মার্চের 15 দিনের বেতন সহ বোনাস দেওয়ার কথা 18 ও 19 মার্চ। শেষ পর্যন্ত মালিকরা কথা রাখতে না পারলে হাজার হাজার শ্রমিকের ঈদের আনন্দ ম্লান হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ঘাট সংকটে দৌলতদিয়া পাটুরিয়া রুটে এবার ঈদ যাত্রায় ভোগান্তির সংখ্যা 7টি ঘাট থাকলেও অচল অর্ধেকের বেশি। এছাড়া পদ্মার নাব্য সংকটের সচল ঘাটগুলো ব্যবহারেও বেগ পেতে হচ্ছে। আছে নিরাপত্তা শঙ্কা, যদিও বিআইডব্লিউটিসি বলছে এবারের ঈদ যাত্রা হবে স্বস্তির। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌঘাট এবারের ঈদকে ঘিরে রোডটি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করবে 16টি ফেরি ও 20টি লঞ্চ। যদিও দৌলতদিয়া প্রান্তে থাকা 7টি ফেরিঘাটের মধ্যে সচল কেবল 3টি, তবে সেগুলোও ঘিরে রয়েছে শঙ্কা। পদ্মার পানি হ্রাস পাওয়ায় সেগুলো ব্যবহারে বেগ পেতে হচ্ছে যাত্রী ও চালকদের। ঘাটের ভিতর 3টা ঘাট, যদি ঘাট একটা নষ্ট হয়ে যায় 2টা ঘাটে কি করবে? গায়ে ফেরি আসবে, ঘাট পাবে না, তখন ফেরি ঝুলবে, যাত্রী ভোগান্তি হবে। পানি কমে যাওয়ার কারণে ঘাট অনেক উঁচু হয়ে গেছে, উঁচু হওয়ার কারণে গাড়ি ঘোড়া যাতায়াতের খুবই সমস্যা হচ্ছে। শুধু তাই নয়, ফেরিঘাট এলাকায় নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন। একসময় সেখানে সিসি ক্যামেরা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো নষ্ট। এতে ঈদযাত্রায় চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা বাড়ছে। সবসময় যে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো ইয়ে হইলে পরে এই জায়গায় সবসময় ভাড়া বেশি নেয়, প্রশাসনের কাজ হয় না। এই নতুন নাকি প্রতি মঙ্গির সময় আসি ভাড়া মঙ্গল যাবে বাউন দেওয়া, তারপরে অটো, এগুলো একটু ভাড়া বেশি নেয়, পরিবহনে একটু ভাড়া বেশি নেয়। সংকটের কথা অস্বীকার করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির। আমাদের বহরে থাকা 16টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তের 3টি ঘাট দিয়ে পারাপারের জন্য আগত সকলকে আমরা খুব ভালোভাবে পারাপার করতে পারবো। অপরাধ ও হয়রানি ঠেকাতে দৌলতদিয়া ফেরিঘাটে 4 স্তরের নিরাপত্তা থাকবে বলে জানিয়েছে পুলিশ। আমাদের 24/7 একেবারে যেহেতু প্রচুর যাত্রী চাপ থাকবে, আমাদের এখানে ফিক্সড পেট্রোল থাকবে, আমাদের মোবাইল পেট্রোল থাকবে, আমাদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমাদের চেকপোস্ট থাকবে, যাতে খারাপ লোকজন ছিনতাই বা অন্যান্য কোনো কাজকর্ম করতে না পারে। প্রশাসনের কঠোর নজরদারিতে ঈদযাত্রা হবে স্বস্তির, এমন প্রত্যাশা যাত্রী ও চালকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানী ঢাকার নিরাপত্তা পরিকল্পনা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে কথা বলছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মালিক এবং শ্রমিকদের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এসব নির্দেশনা অনুসরণ করার জন্য গত সপ্তাহে
আমরা 4টি বাস টার্মিনালে মালিক শ্রমিক সহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা বা সমন্বয় সভার যুদ্ধবন্ধে ইরানের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক শক্তির উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় ইরানের ইস্পাহান ও লেবাননে হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের খার্ক দ্বীপে হামলার পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরানও। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে মধ্যপ্রাচ্যে পরিস্থিতিও জটিল হচ্ছে। ইরানের খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এদিকে হামলার পর হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার রাতে ইসরায়েলের আবিবিম বেরাকে সেনাদের লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলের 47টি স্থানে হামলা চালিয়েছে তারা। ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্র, ইসরায়েলও। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড হামলার ভিডিও প্রকাশ করেছে। এছাড়া ইরানি মহাকাশ সংস্থার প্রাথমিক গবেষণা কেন্দ্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন কারখানাতে হামলার দাবি করেছে আইডিএফ। ইস্পাহানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত হন বেশ কয়েকজন। হামলায় হতাহতের ঘটনা ঘটে দক্ষিণ লেবাননেও। এদিকে যুদ্ধ আরও দীর্ঘায়িত করার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান চুক্তি করতে আগ্রহ দেখালেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি। প্রস্তাব সন্তোষজনক নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাবা খামেনির অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে এক বার্তায় চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়াকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান ট্রাম্প। এই আহ্বানের পর ওয়াশিংটনের চীনা দূতাবাসের এক মুখপাত্র সরাসরি যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি প্রত্যাখ্যান করেন। অন্যদিকে যুক্তরাজ্য নতুন করে কোনো যুদ্ধজাহাজ মোতায়েন করবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগর মার্কিন সামরিক বুটের আওয়াজ এখন বিশ্বজুড়ে। নিজের সীমানা ছাড়িয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জালের মতো ছড়িয়ে আছে মার্কিন সামরিক শক্তি। একসময় বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। এখন এ কথা অনেকটাই মিলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। সরাসরি সাম্রাজ্য প্রতিষ্ঠা না করলেও আধিপত্যের দৌড়ে এখন দেশটির দোর্দণ্ড প্রতাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হওয়া এই আধিপত্য 2026 সালে এসে আরও সংহত। প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে জাপান থেকে শুরু করে ইউরোপের হৃৎপিণ্ড জার্মানি, সর্বক্ষেত্রেই মার্কিন প্রভাব। পরিসংখ্যান বলছে কেবল জাপানেই রয়েছে 54,000-এর বেশি মার্কিন সেনা। দক্ষিণ কোরিয়ার জার্মানিতে এই সংখ্যা কয়েক হাজার। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে ভূমধ্যসাগরে নীল জলরাশি মার্কিন নৌ ও বিমান বাহিনী যেন এক অদৃশ্য প্রাচীর গড়ে তুলেছে। নিরাপত্তার দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র আসলে একবিংশ শতাব্দীতে এসে নব্য সাম্রাজ্যবাদ কায়েম করছে। বিভিন্ন দেশের সার্বভৌমত্ব খর্ব করে নিজেদের ঘাঁটি বানিয়ে রাখা এবং স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ করাকে অনেকেই ভালো চোখে দেখছেন না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে কেন্দ্র করে জনমনে অসন্তোষ দীর্ঘদিনের। ওয়াশিংটন একে বলে বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করা, আর বেইজিং বা মস্কো একে দেখে অন্য দেশকে আটকানোর কৌশল হিসেবে। দিন শেষে এই বিশাল সামরিক বহর বিশ্বকে কতটা নিরাপদ রাখছে আর কতটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে তা নিয়ে বিতর্ক আছেই। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। সৌম্য ও শরীফুল সুযোগ পেতে পারেন দলে। মিরপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। প্রথম ম্যাচে বাংলাদেশের দাপটে পাকিস্তান অল আউট 114-তে। দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদেরও 114-তে গুটিয়ে দিয়ে প্রতিশোধ নিল অতিথিরা। রানআউট বিতর্ক আড়াল করেছে স্বাগতিকদের ব্যাটিংয়ের দৈন্যদশা। হতশ্রী পারফরম্যান্সে মিরাজ লিটনরা পাকিস্তানকে সুযোগ করে দিয়েছে সিরিজে ফেরার। দল বিশ্রামে থাকলেও শান্ত ছুটে এসেছেন মাঠে। বাকিদের চেয়ে ব্যতিক্রম টেস্ট অধিনায়ক। রানে ফেরাই যেন মূল লক্ষ্য। প্রথম ওয়ানডেতে 27, দ্বিতীয় ম্যাচে আউট 0-তে। জয়ের ভিত গড়ে দিতে শান্তকে নিতে হবে দায়িত্ব। অফ ফর্মে থাকা সাইফকে নিয়েও চিন্তিত ম্যানেজমেন্ট। মিডল অর্ডারে স্থিরতা আনতে এগিয়ে আসতে হবে হৃদয়কেও। চিরচেনা স্পিনিং কন্ডিশনে সিরিজ জেতার পরিবর্তে স্পোর্টিং উইকেটে খেলার সাহস দেখাতে চায় বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে বাড়তি গুরুত্ব দিতে হবে
টাইগারদের। রৌফ, শাহিন, ওয়াসিমদের পেস অ্যাটাক সামলাতে কৌশলী হতে হবে বাংলাদেশের ব্যাটারদের। দ্বিতীয় ওয়ানডের হার ভুলে যেতে হবে, বিশ্বাস রাখতে হবে সিরিজ জেতা সম্ভব। আমাদের সামর্থ্য আছে, সেটা প্রথম ম্যাচেই প্রমাণিত। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানি পেস অ্যাটাকের সামনে ধসে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ম্যান ইন গ্রিনদের 4 পেসার মিলে নিয়েছে টাইগারদের 7 উইকেট। সিরিজ নির্ধারণী ম্যাচে অতিথিদের পেসারদের দারুণভাবে সামলাতে হবে স্বাগতিকদের। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করতে হবে লিটন মিরাজদের। ওয়ানডে হচ্ছে মিনি টেস্ট, পরিস্থিতি অনুযায়ী খেলা পরিবর্তন করতে হয়। কখনো শর্টস খেলতে হয়, আবার কখনো লম্বা জুটি করতে হয়। আমাদের দ্রুত শিখতে হবে, প্রতিপক্ষের বোলিং অনুযায়ী ব্যাটিং করতে হবে। টাইগার একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। অফ ফর্মে থাকা সাইফের পরিবর্তে সুযোগ পেতে পারেন সৌম্য। তাসকিনের জায়গায় দলে ঢুকতে পারেন শরীফুল। মোহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।